কাসেম সিদ্দিকী পীর সাহেবের বংশের একজনকে নেওয়ার অর্থ এটাই মমতা ব্যানার্জি বোঝাতে চাচ্ছেন, পীর সাহেব হিসাবে ওনার ফুরফুরা শরীফে যে সম্মান, সে সম্মান কিন্তু উনি আস্তে আস্তে সেই সম্মানে কলঙ্কিত করলেন এই পার্টিতে। সেটা আমার ব্যক্তিগত মত। কোরআনে কোথায় লেখা আছে যে সমাজসেবা করতে গেলে একটা দলে যেতে হবে, যাদেরকে আপনি চোর চিটিংবাজ বলেছেন তাদেরকে হবে, উনি ফুরফুরা শরীফেই পীরজাদা হিসাবে সম্মানিত থাকবেন, কিন্তু তৃণমূলে এসেই পীরজাদা হিসেবে ওনাকে কেউ বলবে না, চোরেদের দলের সাধারণ সম্পাদক বলবে। কারণ আমার কথা বলছি না চোরেদের দল, আপনি বলেছিলেন চোরেদের দল। এটা আরো সংখ্যালঘুদের অপমান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আরো পিছিয়ে দিচ্ছেন। তহা সিদ্দিকীর প্রতি আগে একটা দুর্বলতা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু সেই দুর্বলতা এখন আর নেই। তহা সিদ্দিকী এখন খুব বেশি বলতে দেখা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে কে ওরকম বুদ্ধি দিলেন আমি জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে জন্যে ওনাকে নেওয়া হলো তার কিন্তু ফল আরও জিরো হবে, আরও জিরো। যে হঠাৎ কোন স্বার্থে কোন অঙ্কে একজন অজানা মুখকে, নতুন মুখকে এনে সাধারণ সম্পাদক। ববি হাকিম এখন অচল, সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও অচল, তাহলে এই কাসেম সিদ্দিকী পীরজাদা ইনি এসে সবাইকে, মুসলমানদের আবার সচল করে আমার দিকে নিয়ে আসবেন। তৃণমূলের মধ্যে আর কোনো শিক্ষিত ভালো কথা বলা লোক নেই যাকে সাধারণ সম্পাদকের মতো এই কাজটা দেয়া হলো? আর কি কেউ নেই? ববি হাকিম এখন অচল, সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও অচল, তাহলে এই কাসেম সিদ্দিকী পীরজাদা ইনি এসে সবাইকে, মুসলমানদের আবার সচল করে আমার দিকে নিয়ে আসবেন। তাহলে এই তৃণমূল পার্টির মতো সব থেকে বড় মূর্খামি আর কেউ করবে না। কারণ তৃণমূলের মধ্যে আর কোনো শিক্ষিত ভালো কথা বলা লোক নেই যাকে সাধারণ সম্পাদকের মতো এই কাজটা দেয়া হলো? আর কি কেউ নেই? সুতরাং নিশ্চিত থাকবেন, কয়েকদিন যাবৎ শুনছি হিন্দু ভোট তৃণমূল থেকে সরছেই, একেবারে সরছেই। এবং যে তৃণমূল কাকে রাখবে বা কাকে দেবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাধারণভাবে বলতে গেলে যে কাসেম সিদ্দিকী পীর সাহেবের বংশের একজনকে নেওয়ার অর্থ এটাই মমতা ব্যানার্জি বোঝাতে চাচ্ছেন যে মুসলমানদের যারা মুসলমান যারা ধর্মপ্রাণ, তারা যারা পীর সাহেবদের কাছে যায়, দেখো তোমরা যার কাছে যাও তাকে কিন্তু আমার তৃণমূলের সাধারণ সম্পাদক করেছি, তাহলে ভোটটা আমি ভালো পাবো। এখন মানে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষিতার হার প্রচুর, তারা কিন্তু এখন ওই ফুরফুরা শরীফমুখী কিন্তু হয় না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না। কারণ মুসলিম কালচার, ইসলামিক কালচার, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই অনুভব করেনি, করবে না, জীবনে কোনো দিন করবে না। কারণ উনি যা কিছু করেন সব কিছু ভোট বাক্সের জন্যে করেন, সংখ্যালঘু প্রীতি যা করেন সব ভোট বাক্সের জন্যে, প্রকৃত সংখ্যালঘু ভালোবাসার জন্যে কিন্তু উনি সংখ্যালঘুদের এই যে তোমাদের আমি মসিহা, তোমাদের বাঁচাবো, এই একেবারেই না। যে কম্প্যাক্ট ভোটটা যাতে আমার থাকে, এবং উনি বুঝতে পারছেন এই যে মাদ্রাসার নিয়োগ নেই, দুর্নীতিতে ভরা, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে ভরা, সুতরাং দুই কমিশনের মধ্যে প্রচুর সংখ্যালঘু ছেলেমেয়ে আছে, আর সেই সংখ্যালঘু ছেলেমেয়েরা অলরেডি মুখ বাগাতে শুরু করে দিয়েছে যে এই সরকারকে ভোট দেবো না, যাকে খুশি দেবো। আর সেই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রীকে কে ওরকম বুদ্ধি দিলেন আমি জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে জন্যে ওনাকে নেওয়া হলো তার কিন্তু ফল আরও জিরো হবে, আরও জিরো। অর্থাৎ ওনার তো সবসময় দেখেছি মুসলিম আর মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে দাও, এখানে সেই পীরজাদাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে একটা দ্বন্দ্ব করে দেবো, আর কি দ্বন্দ্ব করে দেবো, তাতে ভোট ভাগাভাগি হবে স্বাভাবিক। কিন্তু উনি জানেন না যে ভোট ভাগাভাগি হলে সেই ভোট তৃণমূলেরই কিছু হবে না, সেই ভোট বরঞ্চ বিজেপির পকেটে বেশি যাবে, এবং মুসলিম ভোটগুলো সিপিএম বা কংগ্রেসের দিকে বেশি পরিচালিত হবে। কারণ পীর সাহেবদের মধ্যে তারা নিজেরাই একটা দল করেছে, আইএসএফ, ঠিক আছে, কিন্তু যে কিছুদিন আগে বলেছিলেন এরা চোরেদের দল না, তাহলে হঠাৎ কি এত
পেয়ার মহব্বত হলো যে সেই চোরেদের দলে আপনি আসলেন এবং একেবারে সেই চোরেদের দলে বললেন, সেখানে সাধারণ সম্পাদক হলেন। ওনার কথা অনুযায়ী বলছি, তৃণমূলের সবাই চোর নয়, কিন্তু উনি তো বলেছিলেন চোরেদের দল। তাহলে একজন পীর সাহেব হয়ে তাকে মুসলিম জনগণ, মুসলিম সাধারণ মানুষ বা মুসলিম যারা ধর্মপ্রাণ মানুষ এই পীর সাহেবদের অন্য চোখে দেখেন, কিন্তু যখন তিনি এই তৃণমূলে এসে ডিগবাজি খেলেন তখন কিন্তু সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পীর সাহেবদের উপরে কিন্তু তাদের ভক্তি শ্রদ্ধা কমতে শুরু করেছে কয়েকদিন যাবৎ, এবং এটা কমবেই, স্বাভাবিক। কারণ আগে আইএসএফ তিনি করেছেন, আইএসএফ ইন্ডিপেন্ডেন্ট একটা দল করেছেন তিনি, কিন্তু এই প্রথম পীরজাদা তিনি সরাসরি চলে এসে একটা পদে। আরেকটা কথা, যে হঠাৎ কোন স্বার্থে কোন অঙ্কে একজন অজানা মুখকে, নতুন মুখকে এনে সাধারণ সম্পাদক, যেটা খুব সম্মানীয় পদ এবং যেটা খুব হচ্ছে কি সবসময় সে পার্টির হয়ে ব্যাট ধরবে, যেটা কুণাল ঘোষ করতেন আগে, তাহলে সেটাতে কতটুকু উনি সচ্ছল হবেন সেটাও একটা বড় জিনিস। আমার মনে হয় নিয়ে এসে হয়তো বসিয়ে রাখবেন, আর কিছু নয়। দেখো, পীরজাদাদের মধ্যে একজনকে কিন্তু আমি আমার এত সম্মান দিলাম, কিন্তু এই স্বপ্নটা উনি পুরো ভুল স্বপ্ন দেখছেন, আজগুবি স্বপ্ন দেখছেন। যে এই জন্যেই পীর সাহেবের বংশের একজন রাখলাম বলে যে মুসলিম ভোট আমাকে কাতারে কাতারে আসবে, বরঞ্চ নিশ্চিত থাকবেন মুসলিম ভোট আরো সরছে এবং সরবে। এখন যদি দুর্নীতি করেছেন, কিন্তু সেই দুর্নীতির মাথাগুলো তো এখন ধরা পড়েনি, তারা তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিক। সেই দুর্নীতির মধ্যে যারা অংশ, সে অযোগ্যদের এখনো টাকা ফেরত হয়নি। তাহলে আপনি শুধু প্রতিবাদ করেই যাবেন? বাহ, প্রতিবাদ করেই যাবেন? প্রতিবাদ করে তাহলে হ্যাঁ, প্রতিবাদ করে তারা কিছু করলো না, তারা আপনি আবার সেখানে আসলেন। এটা কেমন ধরনের অঙ্ক, কেমন ধরনের মানসিকতা, কেমন ধরনের একটা ধর্মপ্রাণ মানুষ এটা করতে পারেন? আমি একজন সংখ্যালঘু হয়ে আমি এটা বলছি, এটা উনি যেটা করেছেন সেটা সংখ্যালঘু যারা পীর ভক্ত, পীরেদের কাছে যারা যান তাদের কিন্তু প্রকৃতপক্ষে উনি অপমানিত করল, অপমানজনক একটা এই কি বলবো বাণী, একটা মেসেজ পাঠালেন সংখ্যালঘুদের, যে আমি কিন্তু এই দলে এসেছি। এইটার দ্বারা সাধারণ নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক মুসলিম যারা গরিব মুসলিম কিন্তু সহজে কিন্তু আর এই পীর সাহেবদের বিশ্বাস থেকে দূরে, তারা বিশ্বাস করতে পারবে না। যে একটা ফ্যামিলির মধ্যে দুজনের দুটো দল কি করে হয়, তার মধ্যে এই তৃণমূলকে এখন সংখ্যালঘু শিক্ষিত ছেলেমেয়েরা সহ্যই করতে পারছে না। আবার সেই দলে আপনি আসলেন কিভাবে, একজন পীর সাহেব হয়ে কি করে আসলেন? সুতরাং এটার প্রশ্নের মুখে ওনাকে পড়তে হবে, যিনি সেই আনিস হত্যা থেকে শুরু করে আরও অনেক কিছুতে বলেছিলেন, মমতা ব্যানার্জির এগেনস্টে বলেছিলেন, তাহলে তার তো কোনো সমাধান হলো না। আর তিনি বললেন বলে আপনি চলে আসলেন, আসলে বলে এটা নতুন একটা অঙ্ক, মমতা ব্যানার্জির নতুন একটা অঙ্ক। যেভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ব্যবহার করতে পারেনি, ববি হাকিমকে ব্যবহার করে এতদিন ব্যবহার করে কোনো লাভই হয়নি সংখ্যালঘু ভোটের, ঠিক এনাকে নিয়ে এসছে, সই যে পীরজাদা বলে নিয়ে এসছে, কিন্তু সেই পীরজাদা উনি ফুরফুরা শরীফেই পীরজাদা হিসাবে সম্মানিত থাকবেন, কিন্তু তৃণমূলে এসেই পীরজাদা হিসেবে ওনাকে কেউ বলবে না, চোরেদের দলের সাধারণ সম্পাদক বলবে। কারণ আমার কথা বলছি না চোরেদের দল, আপনি বলেছিলেন চোরেদের দল, তাহলে এখানে যদি উনি বলেন আমি পীরজাদা হয়ে থাকবো, একেবারেই না, মানুষ এটা নেয়নি এবং নেবে না। এবং আবার বলছি, এতে হিন্দু ভোট তো তৃণমূল থেকে সরছে একদম নিশ্চিত, তারা কাকে ভোট দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং সংখ্যালঘু ভোট আরও বেশি তৃণমূল থেকে সরছে এবং সরবে। হয়তো এমন কোনো জায়গায় দিয়ে যে কাসেম সিদ্দিককে জিতিয়ে আনলো, জিতিয়ে এনে আবার তাকে একটা মন্ত্রী করে দিল, হয়তো একটা মন্ত্রী করে দিল, আগে থাকতে হয়তো বলবে জিতে আসলে উনি মন্ত্রী হবেন, হ্যাঁ সংখ্যালঘু মন্ত্রী বা ইত্যাদি মন্ত্রী হবেন, কিন্তু সেটাই তো সংখ্যালঘু মন্ত্রী হয়ে মাননীয় মমতা ব্যানার্জি সেই বামপন্থের সময়ে 614টা মাদ্রাসা, এখন সে 614টা মাদ্রাসা আছে, এক যুগ সেখানে কোনো নিয়োগ হয়নি, এক যুগ মাদ্রাসায় নিয়োগ হয়নি, মাদ্রাসা নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছে সবগুলো ফেল করিয়েছেন উনি। তাহলে উনি তো সংখ্যালঘু, উনি এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী, তাহলে সেখানে সংখ্যালঘু প্রতিমন্ত্রী উনি কি করবেন?
ওনার ওই ঠাকুরের মতো বসে থাকবেন, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী বসে আছে, ওরকম শুধু বসে থাকবেন, যা বলবেন তাই হবে। কিন্তু পীর সাহেব হিসাবে যে সম্মান ওনার ছিল, সেই সম্মানটা কিন্তু ওনারা থাকবে না। তহা সিদ্দিকীর প্রতি আগে একটা দুর্বলতা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু সেই দুর্বলতা এখন আর নেই। তহা সিদ্দিকী এখন খুব বেশি বলতে দেখা যায় না, স্পটে দেখা যায় না। হয়তো তহা সিদ্দিকী আর অচল, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সবচেয়ে অদ্ভুত কৌশল, যেটা আমি কামাল হোসেন তৃণমূলের অন্যতম পদে থাকার সময় শিখেছিলাম, জেনেছিলাম, অনুভব করেছিলাম। সংখ্যালঘুদের ব্যবহার করবেন উনি, কিন্তু সংখ্যালঘুদের কথা, মনের কথা, সংখ্যালঘুদের প্রতিনিধি হয়ে কামাল হোসেন যেটা বলতে গেছিল, সেটা কিন্তু শোনেননি বলে আমি ওই দলটা ত্যাগ করে চলে এসেছিলাম। যে কেন আপনি সংখ্যালঘুদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন করছেন না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছেন না, তাড়াতাড়ি এই দুর্নীতিগ্রস্তদের ধরুন, এইটা আমি প্রতিবাদ করেছিলাম। উনি তো যে ওনার কথা শুনবে, যে সংখ্যালঘু ওনার কথা শুনে চলবেন, ওই সিদ্দিকুল্লাহ, ববি হাকিম, সেই রকমের ইনিও ওখানে গিয়ে ওই কথা শুনে চলবেন, যে সেই জন্যে সেখানে থাকবেন উনি। এবার যা বলবেন উনি তাই করবেন। কিন্তু আবার বলছেন যে আমি একটা সোশ্যাল ওয়ার্ক করতে পারবো, ওই তৃণমূলে গেলে সমাজ সেবা করতে পারবো। ধর্মপান মানুষ তো উনি, কোরআনটাকে আরো একটু ভালো করে ওনাকে পড়তে বলবো। আমি বলছি, ব্যক্তিগত অনুরোধ করবো, আপনি আরেকটু কোরআনটা ভালো করে পড়ুন। তিনি তো পীরজাদা বংশেরই, তাহলে তিনি আমার থেকে অনেক কিছু জানেন। কিন্তু ওনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআনে কোথায় লেখা আছে যে সমাজসেবা করতে গেলে একটা দলে যেতে হবে, যাদেরকে আপনি চোর চিটিংবাজ বলেছেন, তাদেরকে হবে মানে ইসলামিক কালচার অনুযায়ী জবান একটা হয়, কথা একটা হয়। যাকে আপনি চোর বললেন, আবার সেই জবানটাকে আপনি বাদ দিয়ে আবার চলে আসলেন, এটা ইসলামিক কালচারের মধ্যে আসে না। ইসলামিক ধর্মপ্রাণ মানুষদের কথার দাম একটাই থাকে। তাহলে আজকে নিজের প্যাচে নিজে পড়ে গেলেন। যে কোন জায়গাটায় বলা আছে যে তুমি ঘরে বসে সমাজসেবা করতে পারো, সমাজসেবার জন্য কোনো দলে যেতে হয় না, নিজের বাড়ি থেকে মানুষের সেবা করা যায়। এই যে এখন হয়েছে না, আমার এই দলে যাচ্ছি মানে আমি একটু মানুষের সেবা করব। যদি মানুষের সেবা করতো তাহলে এত দুর্নীতি হতো না, সেবা করলে এত দুর্নীতি হয় না। তাহলে জেনে শুনে উনি গেছেন, ব্যাপার বললাম তো, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা বললাম, পীর সাহেব হিসাবে ওনার ফুরফুরা শরীফে যে সম্মান, সে সম্মান কিন্তু উনি আস্তে আস্তে সেই সম্মানে কলঙ্কিত করলেন এই পার্টিতে এসে। এটা আমার ব্যক্তিগত মত। আমরা সংখ্যালঘুরা জেনারেল ছিলাম, মুসলিমরা জেনারেল ছিলাম, তো জেনারেলে পরীক্ষা দিয়ে তারা চাকরি বাকরি পেয়েছে, পড়াশোনা করেছে, তা আমাদের জেনারেলই ছিলাম, ভালোই ছিলাম। আমাদেরকে এই ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে কী লাভ? একটাই লাভ, যে আমরা ওই একটু বয়সের ছাড় পাবো, মানে চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে বয়সের ছাড় পাবো। কিন্তু যদি বলেন যে আমরা কোনো চাকরির পরীক্ষায় এটা অ্যাডভান্টেজ পাবো, অন্তত পক্ষে এই চাকরির পরীক্ষার এক্সপার্ট হিসাবে বলছি, এতে কোনো অ্যাডভান্টেজ নেই। বর্তমানে যেসব চাকরির পরীক্ষা হচ্ছে, সেখানে জেনারেল আর ওবিসির মধ্যে কাট অফ সমান সমান। যারা জানেন না তাদেরকে আমি বলছি যে সুতরাং সংখ্যালঘুরা জেনারেল ছিল, সুখে ছিল, ভালো ছিল। এই যে ওবিসিতে নিয়ে এসে সংখ্যালঘু তোমাদের জন্য প্রচুর কিছু করেছি। এখন ওবিসির যে চাকরির পরীক্ষায় কতটা ওবিসিরা এ বি তারা সুবিধা পায়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না, বা ওনাকে কেউ শেখাননি। সুতরাং আখেরে সংখ্যালঘু শিক্ষিত ভাই বোনদের লাভের লাভ কিছুই হলো। তাহলে কি তোষণের রাজনীতি? শুধু একেবারে 100% তোষণের রাজনীতি, এই ওবিসি সংখ্যালঘুদের ঢুকিয়ে দেওয়া। কারণ আপনি অবাক হয়ে যাবেন, আমার কাছে একজন এসেছিল একটু আগে, সে বলেছে আমি তো ওবিসি বিতে ছিলাম, এখন যে ছাড় দিয়েছে আমার টাইটেল তো ওবিসি এ, তাহলে কি করব? ভাবা যায়? তাহলে কালকের যে ওবিসি এ, আজকের সে ওবিসি বি ছিল, আজকের ওবিসি এ। বলছে আমি কি করব? আমি কি করবে? ওই যেমন আছে ওই তেমনই থাকবে, ওসব সব ওবিসি বলে চালাতে হবে, আর কিছু নয়। তাহলে কীরকমভাবে সার্ভে করেছে আপনি বলুন তো। এবং আমি বলছি ক্যাটাগরিক্যালি,
একই পাড়ার একই টাইটেল ওবিসি এ আর একই পাড়ার একই টাইটেলে ওবিসি বি, তাহলে কিভাবে সার্ভে করেছেন বলুন তো? অর্থাৎ সংখ্যালঘুদের এরা বোঝাতে চাচ্ছে, দেখো আমি কিন্তু তোমাদের অত্যধিক পিছিয়ে পড়া সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলাম। তো ওনাদের পিছিয়ে পড়া, তো তাহলে পিছিয়ে পড়েছেন কার আমলে? আপনার আমলে। বামফ্রন্টের সময় যদি আমরা পিছিয়ে পড়ে থাকি চিৎকার করতেন, তাহলে এখন সংখ্যালঘুরা সেই পিছিয়ে আছে, তাদের জন্য কি করেছেন আপনি? আবার বলছেন আমরা পিছিয়ে পড়াদের জন্য সাহায্য করছি। এটা আরও সংখ্যালঘুদের অপমান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আরও পিছিয়ে দিচ্ছেন। এতে তো কোনো লাভই নেই, শুধু ওই দান ধ্যান, এইটাই, আর তো কিছু নেই। অফিস হলে কিছু সুবিধা, স্কুলে কলেজে কিছু সুবিধা, এই আর কি। আর বয়সের ছাড়, তা বয়স তো 40 বছর পর্যন্ত সব চাকরির পরীক্ষা, আর 3 বছর ছাড় নিয়ে কি করবে? তখন তাতে এনার্জি থাকবে না। সুতরাং এটা যেটা করেছেন সংখ্যালঘুদের আইওয়াশ, যারা ওবিসি কি জানে না তারা বলবে আমার ছেলেটা ওবিসি হয়ে গেল, বাহ বাহ বাহ, ভালো হয়ে গেল। এতদিন অনেক হিন্দু তারা ওবিসি ছিল, আজকের এই মুসলমান ওবিসি হয়েছে, এই চিফ মিনিস্টার খুব ভালো কাজ করেছে। কিন্তু সংখ্যালঘুরা বুঝে গেছে গতকাল থেকে যে তারা যেমন ছিল তেমনই আছে এবং থাকবে, এবং মমতা ব্যানার্জি এই সংখ্যালঘুদের ঠিক তেমন করে রাখবে। বোমা, বন্দুক, গুলি, লাঠি চালাও, এই নিয়ে তোমরা এগিয়ে চলো, ভাইয়ে ভাইয়ে মারপিট করো, আখেরে লাভ হচ্ছে ওনার।